বাংলার এই আধুনিক জগতের কাল্পনিক কিছু ভাবনা দিয়ে লেখা আমার এই গল্প টাইম স্টোরি। শেষ দেখা গল্পটি প্রথম প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে উৎসব বাংলা গ্রুপে। টাইম স্টোরির প্রথম নিবেদন শেষ দেখা একটি ভূতের গল্প ও একটি ভালোবাসার গল্প। সুমন ভট্টাচার্যের লেখা শেষ দেখা শুরু হচ্ছে। ছেলেটির নাম রবি। রবি কলকাতার হিন্দমোটরে একটা সাংবাদিকের চাকরি পেয়েছে। বেলুড়ে স্টেশনের কাছে একটা ঘর ভাড়া করে থাকে সে। তার আপন বলতে কেউ নেই। মা বাবা ছোটবেলায় মারা গেছেন। মাসির কাছেই মানুষ হয়েছে রবি। এখানে সাংবাদিকের চাকরি পেয়েছে সে। মাসে 100 টাকা মাইনে, থাকা খাওয়া দিয়ে দিব্যি চলে যাবে রবির, আর বাকিটা মাসির কাছে পাঠিয়ে দেবে গ্রামে। এই গল্পটা আজ থেকে প্রায় 20 বছর আগেকার ঘটনা। বছরের শুরুতে রবি চাকরি জয়েন করেছে। কোনো একদিন সকালে 8টার সময় বেলুড় স্টেশনে এসে দাঁড়ায় রবি, ট্রেন ধরে অফিসে যাবে বলে। এমন সময় প্ল্যাটফর্মে একটা মেয়েকে দেখে রবি থমকে গেল। পরনে তার কালো রঙের সিল্কের শাড়ি, গায়ের রং দুধে আলতা, টকটকে ফর্সা, চোখ দুটো যেন টানা টানা, মাথায় ঘন কালো চুল। চুলগুলো বাতাসে ছোঁয়ায় এলোমেলো ভাবে উড়ছে। রবি মেয়েটির দিকে চোখ সরাতে পারছিল না। এক মনে শুধু মেয়েটির দিকেই তাকিয়ে রয়েছে। এবার মেয়েটিও রবির দিকে তাকালো। তারপর মেয়েটি রবির পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর আবার মেয়েটি ও রবি দুজন দুজনের দিকে তাকালো। মেয়েটি সুন্দর এক ফলে হাসি হেসে বলল, আপনি কি এই শহরে নতুন? রবি মৃদু মৃদু স্বরে বলল, হ্যাঁ। মেয়েটি বলল, ও তা যাচ্ছেন কোথায়? রবি বলল, হিন্দমোটরে, ওখানে একটা অফিসে সাংবাদিকের কাজ করি। ও, আমিও তো ওখানেই কাজ করি, একটা স্কুলে বাচ্চাদের পড়াই, মেয়েটি বলল। দুজনে খুব গল্প করলো। তারপর ট্রেনে উঠে বসলো দুজনে পাশাপাশি সিটে। মেয়েটি বলল, দেখেছেন, কথা বলতে বলতে আপনার নামটাই জানা হয়নি। হ্যাঁ, আমারও তাই, রবি বলল। মেয়েটি বলল, আমার নাম প্রিয়া, প্রিয়া চৌধুরী। রবি বলল, আমার নাম রবি, পুরো নাম রবিচন্দ্র চট্টোপাধ্যায়। সবাই আমায় রবি বলেই ডাকে। মেয়েটি বলল, আমি আপনাকে রবি বলেই ডাকবো, কারণ রবি নামটা খুব মিষ্টি, ঠিক আপনারই মতো। ছেলেটি বলল, তাই? প্রিয়া মুচকি হাসলো। তারপরই ট্রেন থেমে গেল হিন্দমোটর স্টেশনে। প্ল্যাটফর্মে লোকজন ভর্তি। রবি বলল, চলুন, আমাদের স্টেশন এসে গেছে। মেয়েটি বলল, হ্যাঁ চলুন। প্ল্যাটফর্মে নেমে রবি যেন একটু হাঁফ ছাড়ল। এত ভিড়ে তার যেন দম বন্ধ হয়ে আসছিল। পেছনে ফিরে প্রিয়াকে ডাকতে লাগলো রবি। কোথায় গেল মেয়েটি? এত ভিড়ে চলে গেল নাকি? আমায় না বলে, নাকি হারিয়ে গেল লক্ষ্য ভিড়ে, কি জানি বলে রবি তার অফিসের পথে হাঁটতে শুরু করলো। অফিস শেষে রাত্রে বাড়ি যাওয়ার সময় রবি ট্রেনে উঠল। কিছুক্ষণের মধ্যে সেই ট্রেন বেলুড় স্টেশনে এসে দাঁড়ালো। রবি ট্রেন থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করলো। প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা যখন চলে গেল, ঠিক তখনই রবি প্রিয়াকে দেখতে পেল। দেখতে পেয়েই বলল, আরে প্রিয়া, আপনি সকালে কোথায় চলে গিয়েছিলেন? আপনি জানেন আমি ট্রেন থেকে নেমে আপনাকে কত খুঁজেছি। প্রিয়া বলল, আসলে এই কামরায় খুব ভিড় ছিল তো, তাই আমি পাশের কামরা দিয়ে নেমে গিয়েছিলাম, আর প্ল্যাটফর্মে প্রচুর ভিড় ছিল, তো আপনাকে না দেখতে পেয়ে চলে গিয়েছিলাম, তাই হয়তো আমাকে দেখতে পাননি। রবি বলল, ও। তারপর দুজনে কয়েক মিনিট চুপচাপ হেঁটে গেল। চুপচাপ হাঁটার পর
প্রিয়া প্রথম কথা বলল, ফুচকা খাবেন? রবি বলল, না আমি ওইসব খাই না। প্রিয়া বলল, সে কি, আপনি ফুচকা খান না কেন? রবি বলল, আমি ওই টক জল আলু সেদ্ধ, তারপর অত ঝাল, ওরে বাবা, দরকার নেই আমার খেয়ে। প্রিয়া হি হি করে হাসলো, তারপর বলল, আচ্ছা এখন একবার খেয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। রবি প্রথমে কেমন একটা করছিল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, খাচ্ছি, শুধুমাত্র আপনি বললেন তাই, তবে ঝাল কম করে দেবেন। আচ্ছা বাবা ঠিক আছে, প্রিয়া বলল, দাদা একটু ঝাল কম দেবেন। দুজনে ফুচকা খেয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। স্টেশন থেকে 10 মিনিট হাঁটলে রবির বাড়ি এসে পড়বে, আর সেখান থেকে আরো 5 মিনিট হাঁটলে প্রিয়ার বাড়ি। রাত তখন প্রায় 10টা বাজে। ওরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। সারা রাস্তায় অন্ধকার, নিঝুম, একটা জনমানবও নেই কোথাও। রবি বলল, এ কি, আজ রাস্তায় একটাও লোকজন নেই কেন? কেমন যেন ফাঁকা ফাঁকা রাস্তাটা। লোডশেডিং হলো নাকি? কি জানে, হবে হয়তো। রবি হঠাৎ পেছন ফিরে দেখলো প্রিয়া নেই। এই অন্ধকার রাস্তায় সে যেন একা একটা জনমানব। চারিদিকে তাকালো রবি, কয়েকবার প্রিয়া প্রিয়া বলে চিৎকার করলো, কিন্তু কোনো লাভ হলো না। প্রিয়া এলো না। রবি কিছুটা হেঁটে সামনে দেখে যে সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রবি বাড়ির ভেতর ঢুকে গেল। সেদিন রাত্রে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল রবি। সেদিন মাঝরাত্রে রবির ঘুম ভেঙে যায়। রাত তখন 2টো কি 3টে, কি তারও একটু বেশি হবে। রবি তখন ঘুমিয়েই ছিল। হঠাৎ তার মনে হলো কি যেন তার মাথায় হাত বোলাচ্ছে, একটু হালকা ভাবে। তার হাতটা বরফের মতন ঠান্ডা। রবির সারা শরীর হিম হয়ে গেল, গলা শুকিয়ে গেল। আচমকা ঘুম থেকে উঠে রবি দেখলো, না, কোথাও তো কেউ নেই। ঘরটা অন্ধকার হয়েছিল। রবির মাথার কাছে থাকা টর্চ লাইটটা নিয়ে আলো জ্বালালো। সারা ঘরে টর্চের আলো ফেললো, কিন্তু কিছু আসবাবপত্র ছাড়া আর কাউকে কিছু দেখতে পেল না। রবি শুয়ে শুয়ে ভাবলো, তবে ওটা কার হাত? কার হাত বরফের মতো ঠান্ডা? কে আমার মাথায় হাত বোলাচ্ছিল? সবই যেন তার কাছে ধোঁয়াশা হয়েই রয়ে গেল। আবার কিছুক্ষণ পর ভাবলো, আমি স্বপ্ন দেখিনি তো, হয়তো তাই হবে বলে আবার শুয়ে পড়ল। পরের দিন স্টেশনে প্রিয়াকে দেখতে পেল রবি। প্রিয়াকে দেখে ওর কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, আপনি কাল রাত্রে কোথায় চলে গিয়েছিলেন? প্রিয়া বলল, কাল আপনি যখন নিজের বাড়ি ঢুকে গেলেন তখন আমিও নিজের বাড়ির রাস্তায় চলে গিয়েছিলাম, আপনাকে আর ডাকিনি। এই বলে দুজনে গল্প করতে করতে ট্রেনে উঠে চলে গেল। আজকেও ঠিক আগের দিনের মতন ঘটনা ঘটল। রবি ট্রেন থেকে নেমে প্রিয়াকে আর দেখতে পায়নি। প্ল্যাটফর্মে খুঁজেছে অনেক, কিন্তু কোথাও প্রিয়াকে দেখতে পায়নি। সেদিন বাড়ি যাওয়ার সময় আর প্রিয়াকে দেখতে পায়নি রবি। রাত্রে খেয়ে দিয়ে গল্প লিখতে লিখতে সামনের জানলার দিকে তাকাতেই থমকে ওঠে রবির চোখ। রবি এক মনে জানলার বাইরের দিকে তাকিয়ে দূরে রাস্তার ধারে একটা বড় গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে। রবি এক মনে জানলার বাইরের দিকে তাকিয়েই রইল। দূরে রাস্তার ধারে একটা বড় গাছের নিচে সুন্দরী ছিপছিপে চেহারার একটা রমণী নারী দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারেও মেয়েটিকে চিনতে ভুল হলো না রবি। আরে, ওটা তো প্রিয়া। এক দৃষ্টিতেই কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অন্ধকারে মিশে গেল ওই নারীর দেহ। হঠাৎই কোথায় যেন হারিয়ে গেল। না, আজ আর গল্প লেখা হবে না।
মনে মনে বলে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল রবি। পরের দিন রাত্রে রবি বিছানায় শুয়ে আছে। হঠাৎ তার মনে হলো ঘরের মধ্যে আজ আর সে একা নেই। মনে হচ্ছে যেন শান্ত ঘর জুড়ে একটা চাপা কান্নার আওয়াজ আসছে। ঘরের মেঝেতে কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে। তার কিছুক্ষণ পরই রবির মনে হলো তার মাথায় কে যেন হাত বোলাচ্ছে। সেই ঠান্ডা হাত, সেই বিশ্রী একটা পচা গন্ধ। সারা ঘরে ছড়িয়ে গেছে এই গন্ধ। রবির সারা শরীর অবশ হয়ে গেল। বিছানায় উঠে দাঁড়াবে সে ক্ষমতাও নেই তার। আস্তে আস্তে সেই ঠান্ডা শীতল হাত কপাল থেকে নেমে আসলো গলায়। সেই ঠান্ডা হাতটা যেন চেপে ধরে রেখে দিয়েছে তার গলা। রবি কথা বলতে যাবে কিন্তু কোনো কথা বলতে পারলো না। রবি দেখলো যে তার গলা চেপে ধরেছে সে আর কেউ না, স্টেশনের শেষ দেখা সেই মেয়েটা প্রিয়া। তারপরই রবির ঘুম ভেঙে গেল। খাটের ওপর বসে সে দেখলো কেউ নেই কোথাও। রবি মনে মনে ভাবলো তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। জানলার দিকে তাকিয়ে দেখে ভোর হয়ে গেছে। সূর্যের আলো প্রবেশ করেছে তার ঘরে। সেদিন অফিসে গিয়ে কাজে মন বসছিল না রবির। খালি বারবার তার আগের দিনের রাতের ঘটনাটার কথা মনে পড়ে যাচ্ছিল। সে বারবার ভাবছে সত্যি কি আমি স্বপ্ন দেখেছিলাম, নাকি সত্যিই কেউ এসেছিল। যদি আসতো তাহলে আমি দেখতে পেলাম না কেন? এই সব প্রশ্ন তার মাথায় বারবার ঘুরছিল। সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ে রবি। বেলু স্টেশনে নেমে প্রিয়াকে দেখতে পেল রবি। প্রিয়াকে দেখে বলল, আরে এখানে আপনি হঠাৎ? প্রিয়া বলল, আজ আমার ছুটি। আগে থেকে জানতাম না, স্কুলে গিয়ে দেখি স্কুল আজ ছুটি, তাই ফিরে চলে আসতে হলো। তা আপনি এখানে এই সময়? রবি বলল, হ্যাঁ ওই একটু কাজ কম ছিল, তাই তাড়াতাড়ি ছুটি করে চলে এলাম। রবির চোখ মুখ যেন কেমন একটা হয়ে গেছে। তার মুখে যেন আজ আগের মতন হাসি নেই, আর আগের মতন সেই ভালোবাসার রূপটিও নেই। প্রিয়া সেটা দাঁড়িয়ে কিছুক্ষণ লক্ষ্য করলো। তারপর রবিকে বলল, আচ্ছা আজ দুজনের যখন তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, একটু চলুন কোথাও ঘুরে আসি। রবি বলল, চলুন তাহলে। দুজনে গঙ্গার ধারে একটা বেঞ্চের ওপর গিয়ে বসলো। রবি এবার প্রিয়ার হাতটা ধরে বলল, প্রিয়া তোমায় কিছু কথা বলবো, শুনবে? হ্যাঁ বলুন। প্রিয়া একটু কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা আমরা যদি আপনি থেকে তুমি বলাটা শুরু করি, তোমার কি আপত্তি আছে প্রিয়া? রবি জিজ্ঞাসা করলো। প্রিয়া বলল, না না আপত্তি নেই, তুমি বলতেই পারো। তারপর রবি বলতে শুরু করলো, জানো প্রিয়া, সেদিন স্টেশনে তোমায় প্রথম দেখায় আমার খুব ভালো লেগে গেছে তোমাকে। আমি জানি না কেন, কিন্তু আমার তোমাকে খুব ভালো লাগে প্রিয়া। প্রিয়া চুপ করে রবির কথা শুনছিল আর মনে মনে আনন্দিত হচ্ছিল যে সে এটাই শুনবে বলে অপেক্ষা করছিল। রবি বলল, আচ্ছা প্রিয়া, তুমি কদিন একটু আমার সাথে থাকবে? মানে আমি যে বাড়িটায় থাকি সেই বাড়িটায় আমার সাথে কথা বলার মতন কেউ নেই, নিজেকে একা একা লাগে। তুমি যদি থাকো তবে খুব ভালো হয়, তোমার সাথে একটু কথা বলতে পারবো। প্রিয়া প্রথমে কিন্তু কিন্তু করছিল, তারপর বলল, ঠিক আছে, তবে প্রতিদিন রাত্রে কিন্তু আমি রান্না করে দেবো। রবি বলল, হ্যাঁ বাবা ঠিক আছে, তুমি রান্না করবে বলে দুজনে বাড়ি চলে গেল। তবে আজ যে যার নিজের দিকে নয়। রবির বাড়ি প্রিয়া এখন কদিন থাকবে। তারপর দুজনে বাড়িতে পা রাখলো। তারপর ঘরের দরজায় তালা খুলতে খুলতে রবি বলল,
প্রিয়া, এই যে আমার সাথে একই ঘরে তুমি থাকবে, তোমার ভয় করবে না? না, কেন? না মানে এই যে আমরা অবিবাহিত দুজন মানুষ, নিজেদের বিয়ের আগেই আমরা একসঙ্গে থাকবো, তাতে লোকে খারাপ বলবে না? রবির প্রশ্নের জবাব দিল প্রিয়া আর বলল, লোকে কি মনে করলো না মনে করলো আমার তাতে কিছু যায় আসে না। তারপর দুজনে জামা কাপড় ছেড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাতের খাওয়া ওরা বাইরেই খেয়ে এসেছে। শেষ হওয়া দুজনে অনেক গল্প করলো। তারপর হঠাৎ কখন ঘুমিয়ে পড়লো দুজনে, তারাই জানে না। সকালবেলা রবি ঘুম থেকে উঠে দেখে প্রিয়া বিছানায় নেই। রবি প্রিয়াকে ডাকতে থাকে, প্রিয়া প্রিয়া বলে 2-3 বার ডাকলো, কিন্তু কোনো সাড়াই পেল না। কিছুক্ষণ পর প্রিয়া ঘরে ঢুকলো। তার মাথার চুল ভেজা, গায়ে একটা তোয়ালে জড়ানো। রবি ভাবলো ও বাথরুমে স্নান করতে গিয়েছিল। রবি মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর খাওয়ার টেবিলে রবি প্রিয়াকে বলল, আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে তোমায় যখন খুঁজছিলাম তুমি সাড়া দাওনি কেন যে আমি বাথরুমে ছিলাম? তোমায় না খুঁজে পেয়ে আমার কত টেনশন হচ্ছিল জানো? প্রিয়া হেসে হেসে বলল, কেন, আমার জন্য তোমার টেনশন হয় বুঝি? রবি বলল, একদম হাসবে না। আমি কতটা ভয় পেয়ে গেছিলাম সেটা তুমি জানবে কি করে? ওরে আমার ভিতুরাম, আমি কখনো তোমায় ছেড়ে কোথাও যাব না। আর যদি কখনো যেতেও হয় তবে তোমায় নিয়েই যাব সেখানে। রবি কিছু বলল না, শুধু প্রিয়ার হাতের ওপর নিজের হাতটা রেখে বলল, আমি কখনো কোনোদিনও তোমায় ছেড়ে যাব না প্রিয়া। সেদিন দুজনের মধ্যে কেউ আর অফিসে গেল না। ওরা সারাদিন খাওয়া দাওয়া, গল্প আর প্রেম করেই দিনটা কাটিয়ে দিল। রাত্রে রবি আর প্রিয়া শুয়ে আছে। মাঝরাত্রি নাগাদ, হয়তো সময় তখন 2টো কি 3টে, হঠাৎ রবির মনে হলো ঘরের মধ্যে কে যেন কাঁদছে মেয়ের গলায়। যেন বিচ্ছিরি একটা চাপা কান্নার আওয়াজ তার কানে আসছে। রবি বিছানার পাশে হাত দিয়ে দেখে প্রিয়া নেই। তাড়াতাড়ি করে রবি উঠে বসে বিছানায় আর সামনের দিকে চোখ চেয়ে দেখে তার পায়ের কাছে বসে প্রিয়া। কান্নার আওয়াজটা তারই মুখ থেকে আসছে। রবি আস্তে আস্তে প্রিয়ার কাঁধে হাত দিল। হাত দিয়ে বুঝলো প্রিয়ার শরীর বরফের থেকেও ঠান্ডা, যেন একটা ঠান্ডা লাশ বসে আছে তার চোখের সামনে। রবি আস্তে আস্তে বলল, প্রিয়া, প্রিয়া, কি হয়েছে তোমার? এরম করছো কেন? প্রিয়া কোনো উত্তর দিল না। তার কান্নার আওয়াজটা যেন আরো বেড়ে গেল আর সুরটাও পাল্টে গেল। প্রিয়া বলল, রবি, আমি হলাম মোহিনী। আমি এই বাড়ির পেছনে যে ছোট ঘরটা আছে ওখানেই থাকি। এই বাড়িতে যারাই আসে আমি তাদের থাকতে দিই না। সবাইকেই প্রথমে নিজের বশে আনি, তারপর তাদেরকে মেরে ফেলি। জানো, আমার খুব ভয় হয় যে ওই ঘরে আমার বোন একা থাকে। কোনো একটা ভালো ছেলে দেখে ওর বিয়েটা দিয়ে দিতাম, কিন্তু শালা কেউ আসে না। যারাই এখানে আসে নয় বুড়ো নয় বিয়ে করা। তাই আমার বোনের দিকে নজর দেওয়ার আগে ওদের আমি মেরে ফেলি। রবি ভয়ে ভয়ে বলল, আচ্ছা, তুমি মারা গেলে কি করে? প্রিয়া বলল, সে একটা ছোট্ট ঘটনা। আমি, মা, বাবা ও বোন একদিন বাড়ি ফিরছিলাম। সেদিন আমার বোনের জন্মদিন ছিল। গাড়িটা ঠিকই চলছিল। হঠাৎ পেছন থেকে একটা লরি এসে ধাক্কা মারে আমাদের গাড়িতে। গাড়িটা গিয়ে নদীতে পড়ে আর ভাগ্যের কপালে আমার বোন বেঁচে যায়। আমি, মা ও বাবা মারা যাই। সেদিন থেকেই আমি ওর সঙ্গে সঙ্গে ঘুরি। ওর
দিদি হয়ে মাথার ওপর ছায়া হয়ে থাকি। জানো রবি, তোমায় দেখে আমি আমার বোনের স্বামী হিসেবে পেয়েছি। রবি বলল, সে ঠিক আছে, তবে এইসব। প্রিয়া বলল, এইসব কিছুই না, আমার একটা উপকার করবে রবি? রবি বলল, বলো। প্রিয়া বলল, আমার ওই মিষ্টি বোনটাকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি ধন্য হব, আমি এই মায়া থেকে মুক্তি পাবো। রবি বলল, ঠিক আছে, তাই হবে। রবি বাড়ির পেছন দিকে গেল আর দেখলো যে একটা ঘরের ভেতর একটা মেয়ে বসে আছে। রবি মেয়েটির কাছে গেল আর বলল, হাই, তোমার নাম কি? মেয়েটি বলল, প্রিয়া চৌধুরী। কিছুদিন পর রবি ও প্রিয়া বিয়ে করে নিল। রবি আর প্রিয়া খুশিতেই থাকলো। রবি মনে মনে বলল, সেদিনের সেই স্টেশনের শেষ দেখা মেয়েটি তাহলে সত্যিই বলেছিল। সত্যিই সেদিন রাত্রে আমার শেষ দেখা একটা সত্যি ঘটনাই ছিল। কেমন লাগলো বন্ধুরা আমার এই গল্প? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, আর বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ আমার এই গল্পটা শোনার জন্য। আজকের গল্প এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। আগামী পর্বে টাইম স্টোরি আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন টাইম স্টোরি এবং সুস্থ থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।